বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ভেক্টর পার্ট 2 নিয়ে। গত লেকচারে আমাদের বিন্দু থেকে ভেক্টর নির্ণয় করার কথা থাকলেও হয়তো সময় সংকলনে করা হয়ে ওঠেনি। তো আজকে আমরা সেটা দিয়ে শুরু করব এবং পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের যোগ বা লব্ধি নির্ণয়। তাহলে আজকের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার। আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখলে খুব উপকৃত হবে। তাহলে ফার্স্টেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, সাপোজ আমাদের একটা বিন্দু দেওয়া আছে পি, এটার মান আমরা ধরে নিলাম x1 y1 z1। আরেকটা বিন্দু সাপোজ দেওয়া আছে কিউ, এটা হচ্ছে আমাদের x2 y2 z2। তাহলে এখন যদি আমাকে পি থেকে কিউ এর ভেক্টরটা বের করতে বলে, অর্থাৎ এটা হলো আমাদের একটা পি বিন্দু, এটা হলো আমাদের একটা কিউ বিন্দু, তাহলে এই যে পি এবং কিউকে যদি আমরা সংযোগ করি তাহলে যে ভেক্টরটা আসবে সেটা আসবে পি কিউ। এই যে পি, এটা কিউ, তাহলে এই যে পি কিউ ভেক্টর, এই ভেক্টরটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে আসলে কি করতে হবে বা এই ভেক্টরগুলো আমরা কীভাবে বের করব। তাহলে এই দিকে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যেখান থেকে যাচ্ছি এটা হলো আমাদের আদি অবস্থান, যেখানে গিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো আমাদের শেষ অবস্থান। তাহলে শেষ অবস্থান থেকে আগের অবস্থান বাদ দিলেই আমরা ভেক্টরটা পেয়ে যাব, অর্থাৎ ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে এখানে আমার যদি পি কিউ ভেক্টরটা বের করতে বলা হয় তাহলে পি কিউ ভেক্টরটা হবে এক্স অক্ষ বরাবর সরণগত আদি অবস্থান x1, পরিবর্তিত অবস্থান x2। তাহলে আমরা বলছি শেষ অবস্থান থেকে আদি অবস্থান বাদ দেব, তাহলে x2 মাইনাস x1। তাহলে এটা যেহেতু এক্স অক্ষ বরাবর সরণ নির্দেশ করতেছে, তাহলে এটা যেহেতু আমরা এখন ভেক্টর কোয়ান্টিটিতে রূপান্তর করতেছি, আমরা দেখছিলাম এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তারপরে আমরা আমাদের সূত্র অনুযায়ী প্লাসটা ব্যবহার করব, তারপরে ওয়াই অক্ষ বরাবর সরণ, ফাইনাল অবস্থান y2, আদি অবস্থান y1, তাহলে এটা আসবে কি y2 মাইনাস y1। আর ওয়াই অক্ষ বরাবর তো একক ভেক্টর আমরা জানি যে, সিমিলারভাবে আমরা যদি এখন জেড অক্ষ নিয়ে কাজ করি z2 z1, তাহলে z2 মাইনাস z1 করলে আমরা পাই যাব ফাইনাল ভেক্টরটা। এখন এইখানে তো আমরা মান বসাবো, মান বসাই দিলে আমরা একটা ফরম্যাট পেয়ে গেছি। এই ফরম্যাটের সাহায্যে যে কোনো একটা ভেক্টর বের করে ফেলতে পারবো। পরবর্তীতে যদি ভেক্টরের মান বের করতে বলে সেটা তো আমরা ইজিলি বের করতে পারি। আমাদের যে সূত্রটা দেখে এসেছিলাম আমি আরও একবার মনে করে দিচ্ছি। সাপোজ এটা হলো আমাদের পি কিউ ভেক্টর, তাহলে এটাকে আমরা মডুলাস দেব, থাকবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখানে আমি এ এক্স এ ওয়াই এ জেড দ্বারা বোঝাচ্ছি কি এক্স অক্ষ বরাবর মান, ওয়াই অক্ষ বরাবর মান, জেড অক্ষ বরাবর মান। তাহলে এখান থেকে আমরা দুটা বিন্দু থেকে ভেক্টর বের করতে পারলাম এবং ভেক্টর থেকে ভেক্টরের মান বের করা, এটা তো আমরা গত লেকচারে শিখে আসছি, সেটা ব্যবহার করে এখন ভেক্টরের মানও বের করতে পারলাম। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো ভেক্টরের যোগ। তাহলে ভেক্টর যোগ করতে গেলেই আমরা এখন দেখতেছি ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ আসলে অনেকভাবে করা যায়। এটা আসলে যোগ বলতে আমরা ভেক্টর লব্ধি বের করার দেখব, কীভাবে ভেক্টর লব্ধি বের করা যায়। নর্মালি ভেক্টর আমাদের বিভিন্ন ফরম্যাটের হতে পারে। যেমন তোমরা দেখছো যে আমরা একটা ভেক্টরকে এভাবে প্রকাশ করি যে এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। যদি এরকম আই জে কে এরকম ফরম্যাটে দেওয়া থাকে তাহলে ভেক্টরগুলোর যোগ বিয়োগ একভাবে করতে হয়। আর যদি এরকম আই জে কে না দিয়ে সাপোজ আমরা বলছিলাম বল একটা ভেক্টর আসে, তাহলে এফ, এই এফ সমান যদি তোমাকে দেওয়া থাকে 5 নিউটন, সাপোজ এটা F1, আরেকটা যদি দেওয়া থাকে F2 সমান 10 নিউটন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দুটা ভেক্টরকে যদি আমরা 5 আর 10 যোগ করে 15 নিউটন লিখি, এইভাবে কিন্তু এই ভেক্টর দুটোর লব্ধি বের করতে পারবো না, এভাবে বের করা যাবে না। কিন্তু আই জে কে যদি এই ফর্মেটে দেওয়া থাকে, অর্থাৎ অক্ষ বরাবর যদি আলাদাভাবে দেওয়া থাকে, তাহলে সেইগুলো আমরা সাধারণ বীজগাণিতিক যোগ নিয়মে করতে পারবো, বীজগাণিতিক যোগ যেভাবে করে সেইভাবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে যদি দেখাই, সাপোজ এ ভেক্টর হচ্ছে 3i মাইনাস 5j প্লাস 7k, আরেকটা দেওয়া আছে বি ভেক্টর সমান i প্লাস 2j মাইনাস 9k। সাপোজ তোমাকে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর দেওয়া আছে, এখন এদের মধ্যে তোমাকে যোগ করতে হবে। তাহলে এটা তুমি খুব সিম্পলভাবে করে ফেলতে পারবে, নর্মাল যে বীজগাণিতিক নিয়ম আছে আমাদের সেই নিয়মে। তাহলে এ প্লাস বি যদি আমরা করি তাহলে আমরা একটা লব্ধি ভেক্টর পাই যাব। ধরে নিলাম যে মানটা পাবো সেটা হলো সি। তাহলে সি ভেক্টর হবে আমরা এই বরাবর যোগ
তারপরে এই বরাবর যোগ, তারপরে এই বরাবর যোগ, অর্থাৎ আয়ের সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে, এইভাবে যোগ করতে হবে। এখন আমরা যদি যোগের কথা দেখি, 3i আর এখানে আই কত হবে, 4i, -5j + 2j, যদি এই দুটাকে আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসবে, যোগ করলে আসবে -3j। 7k আর -9k, যদি এই দুটাকে আমরা যোগ করি তাহলে পাবো কত, -2k। তাহলে এই যে এটা হয়ে গেল আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধির মান বা যোগ। একইভাবে যদি তোমাকে বিয়োগ করতে বলতো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাও তুমি করতে পারতে। সেটা কীভাবে করা যেত, জাস্ট এটা থেকে এটা বিয়োগ, এ থেকে বি, যেহেতু 3 থেকে 1 চলে গেলে আসবে 2i, -5j থেকে -2কে বাদ দিলে থাকবে কত, -7j। এটা আছে -7k, এটা যদি মাইনাস করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে তখন 9 আর 7 যোগ করে দিতে হবে আমাদের আলটিমেটলি, তাহলে আসবে 9 আর 7 আসবে 16k। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে মানটা দাঁড়াবে এইরকম। তাহলে যদি আমাদের ভেক্টরগুলা, আমাদের যে আয়ত একক ভেক্টর আছে আই, জে, কে, এদের আকারে দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই এই ভেক্টরগুলার যোগ বিয়োগ করে ফেলতে পারি। কিন্তু যদি রাশি আকারে দেওয়া থাকে, অর্থাৎ এই যে আমরা যে রাশি দেখছিলাম, ভেক্টর রাশি যাকে বলে, সরণ, বল, ত্বরণ বা এই জাতীয় যে কোয়ান্টিটিগুলো আছে, এইগুলোকে আমরা নর্মালি যোগ বিয়োগ এভাবে করতে পারি না। তো তাদের যোগ বিয়োগ করার জন্য সেটাকে আমরা আসলে যেভাবে বের করে থাকি সেটাকে বলে লব্ধি নির্ণয় করা। তো লব্ধি নির্ণয় করার জন্য আমাদের দুইটা সূত্র আমরা ব্যবহার করি, অসংখ্য সূত্র আছে এখানে, কিন্তু আমরা ইফেক্টিভলি যে দুইটা ব্যবহার করি তার একটাকে বলা হয় ত্রিভুজ সূত্র, আরেকটাকে বলা হয় সামান্তরিক সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের মাধ্যমে লব্ধি। দেখো, আমরা যদি ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে লব্ধি বের করতে চাই, তাহলে আমরা এদের লব্ধিটা আসলে কীভাবে বের করতে পারি, সেটাই হলো আমাদের ত্রিভুজ সূত্রের মাধ্যমে লব্ধির মান বের করা। তাহলে এখানে আমাদের ত্রিভুজ কথাটা আছে, এর মাধ্যমে বুঝে যেতেছে যে আমরা এখানে আসলে একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সাপোজ আমরা ধরে নিলাম যে এটা হলো একটা ত্রিভুজের একটা বাহু, তারপরে যেহেতু ত্রিভুজ এটা, তাহলে ধরে নিলাম এটা হলো আরেকটা বাহু। আমাদের যেহেতু ভেক্টর নিয়ে কাজ করতেছি সেই জন্য কিন্তু আমি অ্যারো সাইন করে দিতেছি। আর আমি আগে একটা সূত্রটা একটু বলে নিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে ভেক্টর যুগের যেই ত্রিভুজ সূত্র সেটা বলতেছে, যদি দুইটা ভেক্টরকে, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আমি যদি নামকরণ করি, সাপোজ এটা পি, এটা কিউ, যদি দুইটা ভেক্টরকে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, তাহলে সন্নিহিত বাহু মানে কি, যদি একই বিন্দুতে দুইটা বাহু মিলিত হয় তাদেরকে পরস্পর সন্নিহিত বাহু বলা হয়। তাহলে যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা পর্যায়ক্রমে, মানে একই দিক কিন্তু এই যে দিক, পর্যায়ক্রমে মান এবং দিকে সূচিত করা হয়, তবে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা আছে, তাহলে এই যেটা হলো আমাদের সেই তৃতীয় বাহু, ত্রিভুজের যে তৃতীয় বাহুটা আছে উহা উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, তবে সেই দিকটা হবে বিপরীতভাবে। দিকটা হবে কি, বিপরীতভাবে। এখানে ডিরেকশনটা আমরা কীভাবে বুঝবো, এটা দেখি, এটা এদিক গেল, এটা এদিক গেল। আচ্ছা, আমরা যদি ঘড়ির কাঁটা দিয়ে একটু কম্পেয়ার করি, তাহলে এটা কিন্তু আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ডিরেকশনটা আমরা এইভাবে নির্ণয় করবো, এটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। তাহলে এইটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা হবে ঘড়ির কাঁটার দিকে। এটাকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে লিখতে পারবো আর সমান পি প্লাস কিউ। এটা হলো আমার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এই ত্রিভুজ বিধি ব্যবহার করে আমরা এই ফরম্যাটের যোগগুলা করতে পারি। কিন্তু যদি এই ফরম্যাটের যোগ না থাকে, আই জেকে না থাকে, তখনই আমাদের চলে আসে খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সেটাই হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটার ইফেক্টিভ খুব একটা বেশি নাই, এটার আলোচনাও কম, ব্যবহারও কম। বেশি আলোচনা যেটা, সেটা হলো সামান্তরিক বিধি। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। তাহলে ভেক্টর যুগে যে সামান্তরিক সূত্রটা আছে, এই সূত্রটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পারবো কিভাবে দুইটা ভেক্টর রাশিকে যোগ করে তাদের লব্ধিটা বের করতে হয়। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, তাহলে ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা আমাদের আগে জানতে হবে। আমি যদি সূত্রটা একবার বলে দেই তাহলে তোমাদের একটু হয়তো ক্লিয়ার হবে, বুঝতে একটু সুবিধা হবে। তাহলে একটু খেয়াল করো সূত্রটা কী আসতেছে। বলতেছে, যদি কোনো একটা সামান্তরিকের একই বিন্দু হইতে অঙ্কিত সন্নিহিত বাহু, তাহলে আগে আমরা একটা সামান্তরিকের একই একটা বিন্দু নিলাম সন্নিহিত বাহু, তাহলে এদিকে যদি একটা বাহু হয়, এদিকে একটা বাহু হবে,
তাহলে আশা করি বুঝতে পারছি। যেহেতু এটা সামান্তরিক, তাহলে আমরা আগে একটা সামান্তরিক এটা বানিয়ে নিই, তারপর তোমাদের একটু বোঝাচ্ছি সুবিধা হবে। তাহলে হয়ে গেল আমাদের সামান্তরিক। তাহলে এখন দেখি সূত্রটা কী বলতেছে। কোনো সামান্তরিকের একই বিন্দু হইতে, এই যে সেই একই বিন্দু হইতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি যদি কোনো কণার উপর, এই যে সেই কণাটা, একই সময়ে ক্রিয়ারত দুইটা দিক রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে দুটো দিক রাশি তাদের মান এবং দিক নির্দেশ করতেছে। ধরে নিলাম এটা পি, এটা কিউ। যদি এরকম ডিরেকশন নির্দেশ করে, তাহা হইলে ওই বিন্দু হইতে অঙ্কিত, এই যে বিন্দুটা, এই বিন্দু হইতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে কর্ণ মানে তো বিপরীত বিন্দুতে যাবে, কর্ণই উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক সূচিত করবে। তাহলে ডিরেকশনটা হবে এই দিকে, আর মান তো আমরা এইখান থেকে এই মানটা যা পাবো তাই। আর তাহলে এইখানে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা, আর এই যে দুইটা ভেক্টর পরস্পর যে কাজ করতেছিল তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে কি বললাম যে পি এবং কিউ দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে এই দুইটা ভেক্টরের সমন্বয়ে যে সামান্তরিক উৎপন্ন হয়েছে সেই সামান্তরিকের কর্ণর মান হলো আর, এই কমন বিন্দু থেকে, কিন্তু আবার এই কর্ণ হলে হবে না। তাহলে এই যে সামান্তরিকের কর্ণ সেটা হলো আর। এই আরটা পি ভেক্টর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আর দ্বারা প্রকাশ করবে মান, থিটা দ্বারা প্রকাশ করবে দিক। তাহলে এখান থেকে আমরা আজকে শুধু সূত্রটা দেখব, আর আগামী লেকচারে এই সূত্রের ডেরিভেশনটাও আমরা দেখাই দেবো যে সূত্রটা আসলে কীভাবে আসে। তাহলে আজকে আমরা জাস্ট সূত্রটা দেখি। লব্ধির মান, তাহলে লব্ধির মানকে তো আর দ্বারা প্রকাশ করা হইতেছে। তাহলে আর সমান, আমরা কিন্তু এখন মান বের করতেছি, এখানে ভেক্টর সাইন থাকবে না। তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এই আলফাটা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে আমাদের পি এবং কিউ যে দুইটা ভেক্টর নিয়ে আমরা কাজ করতেছি তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে এটা হলো ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা। এটা আমাদের অনেক কাজে লাগবে, সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। যদিও আমি আগামী লেকচারেই এই সূত্রের ডেরিভেশনটা দেখাই দেবো, তাহলে তোমাদের জন্য আরও একটু সুবিধা হবে। এখন আরেকটা জিনিস থাকবে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, এর মানের সাথে সাথে দিকও থাকবে। তাহলে লব্ধির দিক, তাহলে এখন আমরা বের করব লব্ধির দিক। লব্ধির দিক আমি আগেই বলছি, যেহেতু পি এর সাথে থিটা কোণে আরটা কাজ করতেছে, এই থিটাটাই হবে আমাদের লব্ধির দিক। তাহলে অ্যাঙ্গেলটা আসবে tan থিটা সমান, যার সাথে কোণ উৎপন্ন করছে, আমরা দেখি কার সাথে কোণ উৎপন্ন করছে, আমাদের ভেক্টর দুইটা হলো পি এবং কিউ। যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিচে স্বতন্ত্র থাকবে, পি এর সাথে কোণ উৎপন্ন করছে তাহলে পি নিচে স্বতন্ত্র থাকবে, প্লাস উপরে নিচে আমাদের বাকি ভেক্টরটা কমন, এই কিউ দুই জায়গায় থাকবে। তাহলে বাকি আমরা tan থিটা সমান কী জানি, সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু জাস্ট সূত্র মনে রাখার একটা ফরম্যাট মাত্র। সূত্রটা কীভাবে আসছে সেটা তো আমরা আগামী ক্লাসে দেখবো, বারবার বলতেছি। তাহলে tan থিটা সমান সাইন বাই কস, সেই সাপেক্ষে আমরা সাইন আলফা বাই কস আলফা বসাইতে পারবো। এইভাবে আমরা মনে রাখবো, সূত্রটা মনে রাখার টেকনিকটা বললাম। তাহলে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে এই পি কিউ কীভাবে ডিটারমিনেট করা হয়, জাস্ট এই পিটাকে একটু মনে রাখলে হবে যে যার সাথে কোণ উৎপন্ন করবে তাকে আমরা নিচে রাখবো আলাদা স্বতন্ত্রভাবে, বাকি যে ভেক্টরটাই থাকুক না কেন সেটাকে আমরা দুইটার সাথেই কমন হিসেবে দিয়ে রাখবো। তাহলে যদি সামান্তরিক বিধির মাধ্যমে আমরা কখনো লব্ধি মান বের করতে চাই তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। তাহলে এই জাতীয় ক্ষেত্রে আমাদের কি মান লাগবে, পি এর মান লাগবে, কিউ এর মান লাগবে, পরস্পর কত কোণে কাজ করতেছে সেই আলফার মানটা লাগবে, অথবা এইখান থেকে যে কোনো একটা মান দিয়ে এখান থেকেও যে কোনো একটা বের করতে বলতে পারে। তাহলে এইখান থেকে তোমরা একটু সতর্কভাবে জিনিসগুলো জেনে বুঝে পড়বে। প্রথম জিনিসটা কি, একটা ভেক্টর কিউ কি, আরেকটা ভেক্টর আলফা কি, এই পি এবং কিউ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই আমি সমাপ্ত করব। আগামী লেকচারে আমরা এই সূত্র দুইটা কিভাবে আসছে তার ডেরিভেশনটা দেখব। আর এর আগের লেকচারে তো আমরা নর্মালি ভেক্টর জিনিসটা কীভাবে কাজ করে, মানগুলা কীভাবে বের করতে সেটা দেখে আসছিলাম। তাহলে যেহেতু ধারাবাহিক আলোচনা, পূর্বের ভিডিও পরবর্তী ভিডিও সবগুলোরই গুরুত্ব খুবই বেশি। আর পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ারের কোনো বিকল্প নাই। তোমাদের নেক্সট ভিডিও দেওয়ার পূর্ব পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।